ডাক তৃতীয় পর্ব শেষ পর্ব। তুষি কুকড়ে আছে ভয়ে। আমি গিয়ে তুষিকে কোলে তুলে নিলাম। তুষি আমার কোলে উঠে কাঁপতে লাগলো। আপু অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? আমি বললাম, জানালায় ওই মহিলা দুটোকে দেখেছিল তুষি, তাই কাঁপছিল। আপু জিজ্ঞেস করল, তুই মহিলা দুটোকে আগে দেখেছিস? আমি বললাম, না, তোদের ফ্ল্যাটের প্রত্যেকটা মানুষকেই তো আমি চিনি দাঁড়ি। কতদিন ধরেই যাতায়াত করি তোদের ফ্ল্যাটে। অথচ উনাদের দেখে একদমই চিনতে পারিনি এরা কারা। ওই দিন তোদের বাড়িতে ঢুকতেই ওদের একতলা সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখে সন্দেহ হয়েছিল। কেমন একটা অশুভ ব্যাপার ছিল দুজনের মধ্যে। তখনই ডাক দিয়েছিলাম দুজনকে। আপুর ফোনে ভাইয়ার কল তখনও চলছে। ফোনে ভাইয়ার কণ্ঠ শোনা যাচ্ছে। আমি পালিয়ে এসেছি পুষ্পা বাড়ি থেকে দাঁড়ি। অনেক কষ্টে পালিয়েছি। এগুলা সব জান্নাবার কাজ, আমি জানি। পুষ্পা, তোমাকে আমি তখনই মানা করেছিলাম, তুমি শোনোনি। এখন আমি সেই শঙ্খবুড়ির কাছে যাব। তুমি তুষিকে সাবধানে রাখো। ভাইয়ার কথা শুনে আপু হু হু করে কেঁদে দিল দাঁড়ি। আমার কাছ থেকে তুষিকে প্রায় কেড়ে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরল বুকে। ওর গালে কপালে চুমু খেতে লাগল। তুষি মায়ের কোলে গিয়ে ভয়ে অনেকটা কাটিয়ে উঠল। ছোট্ট একটা সাদা বিড়ালের মতো গুটিসুটি মেয়ে তারা চিহ্ন রে রইল মায়ের বুকে। আপু তুষিকে আঁকড়ে ধরল, যেন এখনই হারিয়ে ফেলবে ওকে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপু? আপু চোখ মুছতে মুছতে বলল, অনেক বড় পাপ করছো ফেলেছি রে। পাপের শাস্তি পাবো এখন। কিছুই বুঝলাম না আপুর কথায়। আবার জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আপু ছোট্ট পুতুলের মতো তুষিকে কোলে নিয়ে বিছানায় বসে বলল, তুষি হওয়ার আগে আমরা অনেকবার চেষ্টা করেছিলাম বেবি নেওয়ার। কিছুতেই কিছু হচ্ছিল না। ডাক্তার দেখাচ্ছিলাম, টেস্টে জানা গেল আমারই সমস্যা। এর কোনো চিকিৎসা নেই। বিদেশে গিয়েও খুব একটা লাভ হবে না। আমি সারাজীবন মা ডাক শুনতে পাবো না। তোর দুলাভাইকে বলেছিলাম আরেকটা বিয়ে করতে। সে আমাকে জড়িয়ে ধরে বলেছিল, আমার জন্য যদি ইরানের রানী শেহেরজাদকেও নিয়ে আসা হয়, তবুও তোমার ভাগ আমি কাউকে দিতে পারবো না। আমি জানতাম ওকে ছাড়া আমি কিংবা আমাকে ছাড়া ও বাঁচতে পারবে না। কিন্তু এক না একটা সময় তো আফসোস হবেই একটা ছোট্ট বাবুর জন্য, নিজের একটা সন্তানের জন্য। আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল। সারাদিন শুধু কাঁদতাম আর উপরওয়ালাকে ডাকতাম। এর মধ্যেই একদিন শঙ্খবুড়ির খোঁজ পেলাম। শঙ্খবুড়ি থাকে তেজগাঁও রেলস্টেশনের পাশে এক বস্তিতে। খুব নোংরা আর ছোট ঘরে থাকে ও। ওর সাথে সঙ্গী বলতে আছে একটা টিয়া পাখি। টিয়া পাখিটাই কেবল বুড়ির সাথে কথাবার্তা বলে। বুড়ি অর্ধেক পাগল, সব সময় বিড়বিড় করে কি বলে নিজেই নাকি বোঝে না। এমন একটা বুড়ির কাছে আমাকে নিয়ে গেল আমার কলেজের এক বান্ধবী। সে বলল, বুড়ির চেহারা দেখে ভুলিস না। এই বুড়ির অনেক ক্ষমতা। তুই যা চাবি, তাই তোকে এনে দিতে পারবে। বুড়ির কাছে গেলাম। বুড়ি সে সময় একটু ভালো অবস্থায় ছিল। আমাকে দেখে বলল, তোকে আমার ভালো লাগছে। তোকে আমি সাহায্য করব। কিন্তু তোর নিজের একটা ছাড় দেওয়া লাগবে। আমি বললাম, কি ছাড়? সে বলল, তোর প্রথম বাচ্চা হবার কিছুদিন পর দ্বিতীয় বাচ্চা হবে। দ্বিতীয় বাচ্চা পেটে আসার সাথে সাথেই তোর প্রথম বাচ্চাকে নিতে জান্নাবা আসবে। ওদের কাছে তোদের প্রথম বাচ্চাটা দিয়ে দিবি। আমি বললাম, যদি না দেই? বুড়ি বলল, তাইলে দুটো বাচ্চাই মা তারা চিহ্নরা যাবে। এখন চিন্তা করে দেখ, একটা বাচ্চা হারিয়ে আরেকটা বাচ্চা নিবি, না সারাজীবন এরকম বাজাইত থেকে যাবি? আমি বললাম, একটা বাচ্চা খুইয়ে আরেকটা বাচ্চা নিব। অন্তত একটা বাচ্চা তো বেঁচে থাকবে আমার। আমি ওতেই খুশি। বুড়ি খিলখিল করে হেসে বলল, ঠিক আছে। যা, বাসায় গিয়ে শুয়ে থাক। ঠিক সময়েই তোর বাচ্চা হবে। এর কয়দিন পরই তুষি এলো আমার কোলে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। এসব কি বলে আপু? এরকম একটা কাজ সে কিভাবে করতে পারল? জিজ্ঞেস করলাম, তুই একদিনও এসব কথা আমাদের বলিসনি কেন? ভেবেছিলাম পাগলা বুড়ি উল্টাপাল্টা কিছু বলেছে। এরকম কিছু হবে না। কিন্তু আপু, তুই বেবি এক্সপেক্ট করছিস? আপু মাথা নিচু করে বলল, হ্যাঁ। আজকে সকালেই টেস্টের রিপোর্ট এসেছে। পজিটিভ। এখন কি করবি তাহলে? শঙ্খবুড়ির কাছে যাব। তার পা ধরে কান্নাকাটি করব। আমার তুষির প্রাণভিক্ষা চাইব। আমি শিওর তিনি একটা না একটা উপায় বের করতে পারবেন। তার অনেক ক্ষমতা। আপুর চোখ পানিতে ভেসে যাচ্ছে। তুষিকে দুহাতে আঁকড়ে ধরে বলতে লাগলো, তোমায় কোথাও যেতে দিব না আম্মু। কোথাও যেতে দিব না। মায়ের চোখের কান্না দেখে তুষিরও চোখ ভিজে আসছে। মা এবং মেয়ে, দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে, এমন মায়াবী দৃশ্য খুব কম দেখা যায়। আমার চোখও কেন জানি ভিজে আসলো। আমার বারবার মনে হচ্ছিল, এই মায়াবী দৃশ্য আমি আর কোনোদিন দেখতে পারবো না।
ভাইয়া ফোন করলো সে সময়। আপু ফোন ধরল। পুষ্পা, আমি শঙ্খবুড়ির বাসার কাছে দাঁড়িয়ে আছি। বুড়ি মা তারা চিহ্নরা গেছে। তার টিয়া পাখিটাও নাই। দুজনের মাথা ধরেই কে যেন তারা চিহ্নরে দুটুকরো করে দিয়েছে। আমি যত তাড়াতাড়ি পারি বাসায় আসছি। তুমি তুষিকে সামলে রেখো। আপু ফোনটা রেখে দিয়ে চুপচাপ তুষিকে জড়িয়ে ধরে বসে রইল। তার চোখে পানির বাঁধ ভেঙেছে। তুষি বলল, আম্মু, এত কান্না করো কেন তুমি? আপু তুষির কপালে চুমু খেয়ে বলল, মা রে, তোর সব বিপদের কারণ আমি রে মা। আমাকে মাফ করে দিস। বাতাসে পোড়া কাঠের ঘ্রাণ। বারান্দার দরজাটা খুলে গেল। দুজন মহিলা এসে ঢুকলো ঘরে। সেই দুজন মহিলা, যাদের প্রথম সিঁড়ি বেয়ে উঠতে দেখেছি। যারা এতদিন দেখা দিচ্ছিল আমাদের। জান্নাবা। আপু ওদের দেখে কান্নায় ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে বলল, দোহাই তোমাদের। এতটুকু বাচ্চা আমার, ওকে ছেড়ে দাও। আমাকে মাফ করে দাও। ওকে আমার কাছ থেকে নিয়ে যেও না। মহিলা দুটো হাসল। হাসতে হাসতে বলল, কথা দেওয়া মানে কথা দেওয়া। তুমি আমাদের কথা দিয়েছিলে তোমার প্রথম বাচ্চাকে আমাদের কাছে দিয়ে দিবে। এখন সময় এসেছে ওকে আমাদের কাছে দিয়ে দেওয়ার। ওকে আমাদের হাতে তুলে দাও। তুষি মহিলা দুটোকে দেখে ভয় কুঁকড়ে আছে। ওকে দেখাচ্ছে ছোট্ট বাচ্চা একটা বিড়ালছানার মতো। আপু তুষিকে আঁকড়ে ধরে বসে আছে। কিছুতেই তুষিকে কাজ ছাড়া করবে না। মহিলা দুটো তুষির দিকে এগোচ্ছে। আপুর ঘরের টেবিলের ওপর একটা ছুরি পড়েছিল। মনে হয় ফল কাটার জন্য আনা হয়েছিল। আমি ছুরিটা হাতে নিয়ে চিৎকার করে বললাম, খবরদার। আমার ভাগ্নির দিকে কেউ এক হাত বাড়ালে ওর সেই হাত কেটে আরেক হাতে ধরায় দিব। আপু, আর জান্নাবা, সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। আমার ছুরির ফলাটা চিকচিক করে উঠল আলো পড়ে। জান্নাবা পিছিয়ে গেল কেন যেন। আপু বলল, তুই কি বলিস এগুলা? পাগল হয়ে গেছিস? আমি বলি, আপু, ঠিকই বলতেছি সব। তোর বাচ্চা দেওয়ার ক্ষমতা ওদের আছে? আছে কেবল একমাত্র ওপরওয়ালার। উনি চেয়েছেন বলেই তোর বেবি হয়েছে। এরা তোর বেবি দেওয়ার কে? বেবি হয়েছে আর মাঝখান থেকে ফায়দা লুটতে আসছে। দালালের বাচ্চা সব। আপু বলল, তুই পাগল হয়ে গেছিস। এরা মানুষ না, বুঝতে পারছিস না। মানুষের মতো ধমকালে এরা ভয় পাবে না, উল্টো রেগে যাবে। আমি বললাম, মানুষ না বুঝলাম, ওপরওয়ালার একটা সৃষ্টিই তো। আমি, তুই ওপরওয়ালার যেমন একটা সৃষ্টি, গরু ছাগল যেমন একটা সৃষ্টি, এরাও তেমনই একটা সৃষ্টি। গরু ছাগলকে দেখে তুই অকারণে ভয় পাস? এদের কেন ভয় পাবি? আপু বলল, এদের অনেক ক্ষমতা। ক্ষমতা তো কি হয়েছে? এদের অনেক ক্ষমতা আছে, আর মানুষের কোনো ক্ষমতা নাই? মানুষের অনেক ক্ষমতা আপু। মানুষকে আশরাফুল মাখলুকাত এমনি এমনি বলা হয় না। মানুষের ক্ষমতার জন্যই এরা মানুষকে ভয় পায়, মানুষের সাথে লোকালয়ে থাকে না, বনে জঙ্গলে গিয়ে থাকে। আমরা আমাদের এত ক্ষমতা ব্যবহার করতে পারি না, কারণ আমরা ভয় পাই। সব কিছুতেই আমাদের ভয়। কেউ নজর দিল কিনা ভয়, কেউ বান মারল কিনা ভয়। শরীর একটু খারাপ হলেই ভাবি জিনের আছর। বউয়ের সাথে একটু ঝগড়া হলেই ভাবি জিনের আছর। এসব ভয়ের জন্যই আমাদের মন ফুরবল থাকে আপু। মন একটু শক্ত কর, এরা তোর চুলটাও ছিঁড়তে পারবে না। জান্নাবা দুজন চিৎকার করে উঠল, ভুল করছিস, অনেক বড় ভুল করছিস। আমরা শঙ্খবুড়িকে শেষ করে দিয়ে এসেছি। তোকেও শেষ করে দিব। আমি ছুরিটায় দোয়া পড়ে ফু দিয়ে ওদের দিকে আগাতে আগাতে বললাম, আয়, কাছে আয়। দেখি কে কাকে শেষ করে। জান্নাবা পেছাতে পেছাতে বারান্দার বাইরে চলে গেল। এরপর বারান্দার গ্রিল দিয়ে বাইরে বেরিয়ে মিলিয়ে গেল বাতাসে। যাওয়ার সময় বলে গেল, ভুল করলি। খুব বড় ভুল করলি। আমরা আবার আসব। আপু ভয় কাঁপতে লাগলো। বলল, ওরা যদি আসে আবার? যদি আমাদের কোনো ক্ষতি করে? আমি বললাম, ওরা কিছুই করতে পারবে না। আজ যে বেইজ্জতিটা হয়ে গেল, এরপর আর ওরা এদিকে মুখ ফেরানোর কথাও চিন্তা করবে না। ওরা তো আর মানুষ না। মানুষ ওদের চেয়েও খারাপ। আপু তুষিকে জড়িয়ে ধরল। ফিসফিস করে বলল, তোমাকে আমি কোথাও যেতে দিব না আম্মু। আমার কাছ থেকে কেড়ে নিতে দিব না। তুষি হাত দিয়ে ওর মায়ের কান্না মুছিয়ে দিল। আমি চলে এলাম। আমারও খুব কান্না পাচ্ছে। সব কান্না সবাইকে দেখাতে হয় না। 3 বছর পর আপুর আরেকটা পুতুল হয়েছে। এটার নাম রাখা হয়েছে টুসি। টুসি আর টুসি দুটো মিলে আপুর বাসা মাতিয়ে রাখে। এই দৌড়াদৌড়ি করছে, এই মারা তারা চিহ্ন মারি করছে, এই লাফালাফি করছে, এক সেকেন্ডও শান্তিতে বসে নাই দুজন। আপু হাফাতে হাফাতে বলতে থাকে, উফরে, পিন্ডিটা জ্বালিয়ে খাচ্ছে দুটা। একটুও শান্তি দেয় না। 2 ঘন্টা যে শান্তিতে ঘুমাবো, সেই সুযোগটাও নাইট। বিরক্ত করে মাতারা চিহ্ন রলো আমাকে।
বলতে বলতে আপুর চোখে কান্না ঝিকমিক করতে থাকে। আনন্দের কান্না। আপু পুতুল দুটোকে শক্ত করে জড়িয়ে ধরে বসে থাকে। একটুও এদিক ওদিক যেতে দেয় না। ভাইয়া অফিস থেকে ফিরলে পুতুল দুটোকে নিয়েই মেতে থাকে। ওরাও বাবা বলতে অজ্ঞান, বাবা ফিরলে বাবার কাছে গিয়ে যে বসে থাকে, আর কাজ ছাড়া হয় না। একটা থাকে বাবার এক বগলের নিচে, আরেকটা থাকে অন্য বগলের নিচে। ছুটির দিনে ভাইয়া আপু আর তার দুই মেয়েকে নিয়ে বেড়াতে যায়। পার্কে আপু আর ভাইয়া বসে থাকে, তাদের মেয়ে দুটো ছোট ছোট পায়ে তাদের ঘিরে ঘুরতে থাকে প্রজাপতির মতো। অদ্ভুত শান্তি শান্তি লাগে তাদের দেখতে। আমি আগের মতোই আছি। তবে এখন মাঝে মাঝেই মাঝরাতে ঘুম ভাঙে। ঘুম ভাঙলে দেখতে পাই, আমার বিছানার পাশের জানালায় দুজন মহিলা দাঁড়িয়ে আছে। উকি দিয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি আমার বালিশের নিচে হাত রাখি। হাতে ছুরির ধাতব স্পর্শ পাই। তখন ওরা চলে যায়। আমি আবার মুচকি হেসে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি। মাঝে মাঝে অবশ্য একটু ভয় লাগে। যদি কোনোদিন বালিশের নিচে ছুরি রাখতে ভুলে যাই, যদি সেদিন কেউ আসে আমার রুমে, আমি ভাবতে চাই না ওসব। যখন হবে, তখন দেখা যাবে। শেষ। শোয়েব বাশার। তারিখ 29 এপ্রিল 2025।